নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। 500 বছরের অপেক্ষার অবশেষে অবসান। অযোধ্যায়, রামনগরী অযোধ্যায় আবারও পুনঃপ্রতিষ্ঠিত হলো রামরাজ্য, এমনটাই কিন্তু অনেকে বলছেন। 84 সেকেন্ডের মাহেন্দ্রক্ষণ, এবং সেই মাহেন্দ্রক্ষণে কোষ্ঠী পাথরের নবনির্মিত রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সারা দেশ, সারা বিশ্ব বলা যেতে পারে রাম গানে মুগ্ধ। রামের আরাধনা, অকাল দীপাবলি গোটা দেশ জুড়ে। টাইম স্কোয়ার নিউ ইয়র্কের, সেখান থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে একেবারে সুদূর সিডনি, যেখানেই যান প্রবাসে, যেখানেই ভারতীয়রা আছে, রাম পুজোয়, রামের এই অযোধ্যায় ফিরে আসা যেটাকে বলা হচ্ছে, তার উদযাপনে মত্ত। কিন্তু ভারতবর্ষ, আমরা ভারতীয়, আর কে না জানে যে ভারতীয়রা সব কিছুতেই কিন্তু রাজনীতির রংটা খোঁজে বা বোঝে। ফলে রাম মন্দির নিয়ে যে রাজনীতি হবে না, সেটা কি হয় কখনো? হবে, এবং হওয়া উচিত। কেন উচিত? কারণ নইলে ইস্যু হবে কি করে? রাজনীতিতে তো বিভিন্ন রাজনীতিবিদদের ইস্যু দরকার। ফলে বহু বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা একটা আন্দোলন, সেই আন্দোলনের অবশেষে আনুষ্ঠানিক পরিসমাপ্তি বলা যেতে পারে রাম জন্মভূমি আন্দোলন। সেই রাম জন্মভূমি আন্দোলন, সেই বাবরি মসজিদ থেকে শুরু করে আজকের অযোধ্যা, এই যে দীর্ঘব্যাপী যে আন্দোলন প্রক্রিয়া, তারপরে আইনি প্রক্রিয়া, তা শেষে অবশেষে রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হলো। সেখানে অনেকেই বলছেন পুনঃপ্রতিষ্ঠিত হলো। তারপরে সেখানে কি রাজনীতির উত্থান পতন ছিল না? ছিল তো বটেই। এমনকি এই রাম মন্দিরের যে অনুষ্ঠান, এই যে গ্র্যান্ড সেলিব্রেশন, সেখানেও রাজনীতির রং লেগেছে। বিভিন্ন রাজনীতিবিদদের কাছে নাকি আমন্ত্রণপত্র গিয়েছে, তারা অনেকেই আসেননি। কিন্তু যেটা বলা হচ্ছে যে বেশিরভাগই অবিজেপি এবং বিজেপি বিরোধী দল, অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা শরিক রয়েছেন, তারা বেশিরভাগই নাকি অনুষ্ঠান বয়কট করছেন। কেন তারা বয়কট করছেন অনুষ্ঠান? কি বক্তব্য তাদের? কেউ সোজাসুজি বলছেন, তো কেউ একটু ঘুরিয়ে বলছেন, কিন্তু প্রত্যেকের মোটামুটি বক্তব্য এক, যে না, রাম মন্দিরে তো ঠিক আছে, কিন্তু মোদির রাম মন্দির না, মানে বুঝতেই পারছেন, মোদি আছে মানে তো অনুষ্ঠান মোদিময় হবে। সেখানে গিয়ে নিজেদের লাইমলাইটে হারিয়ে যাওয়া, সেটা কি কোনো রাজনীতিবিদ বা কোনো দলের সুপ্রিমোই কি মেনে নিতে পারবেন? সেই জন্যই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের সুপ্রিমো, আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কি বলেছেন একবার শুনে নিই। पर्सनली उनकी टीम आएगी, वो तो आई नहीं, लेकिन ऐसा कोई बात नहीं। उसमें लेटर में उन्होंने लिखा है कि बहुत ज़्यादा वीआईपी और वीवीआईपी आएंगे, और इसीलिए सुरक्षा को मद्देनज़र रखते हुए एक ही व्यक्ति अलाउड है वहाँ पे अभी इस टाइम जाना। तो एक तो फाइनल इनविटेशन का मुझे नहीं पता, कोई आया नहीं तो कोई बात नहीं, लेकिन मैं चाहता हूँ कि अपनी धर्मपत्नी और अपने बच्चों के साथ, और मेरे माता पिता को भी बहुत ज़्यादा चाव चढ़ा हुआ है कि हमें जाके रामलला जी के दर्शन करने हैं, तो अपने माता पिता, अपनी धर्मपत्नी, अपने बच्चों के साथ में जाऊंगा। बाद में चले जाएंगे जब भी एक बार ये भी हो जाए। 22 तारीख में बहुत ज़्यादा नहीं आया आपके पास? मतलब उन्होंने कहा था कोई देने के लिए आएगा, लेकिन अभी कोई आया नहीं, लेकिन उससे कोई फ़र्क नहीं पड़ता। हम बाद में सपरिवार में जाना चाहता हूँ, तो बाद में सपरिवार में। অপরদিকে তারই একেবারে রাজনৈতিক অন্যতম বন্ধু বলা যেতে পারে, বান্ধব, রাজনৈতিক দিক থেকে দুজনের মধ্যে সখ্যতা খুব গাঢ়, এমনটা অনেকে বলেন, মমতা ব্যানার্জি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনিও কিন্তু একই দিনে সংহতি র্যালি, আমরা সবাই দেখলাম সেই র্যালি, এবং তারপরে পার্ক সার্কাস ময়দান থেকে ইন্ডিয়া জোটেরই অভ্যন্তরে থাকা অপর দুই দল কংগ্রেস এবং সিপিএমকে একেবারে তুলোধনা করে আক্রমণ। আপনারা আমাদের আগের ভিডিওতেই সেই দৃশ্য বা সেই নিয়ে যাবতীয় আলোচনা শুনেছেন। তবে এই যে ঘুরিয়ে বিরোধিতা করা, সোজাসুজি বিরোধিতা না করা, এটাও কিন্তু এক ধরনের পলিটিক্স। মানে জল একটা গ্লাসে অর্ধেকটা রয়েছে, এবার ডিসাইড করতে হবে যে সেটা পুরো খালি বলবো, অর্ধেক খালি বলবো, না অর্ধেক ভর্তি বলবো, কারণ পুরো খালি বলাটা তো মিথ্যে হয়ে যাবে। ফলে এই যে মানে একটা ব্যালেন্সিং ওয়েতে যাওয়ার রাজনীতি, বিরোধিতাও করছি না ডাইরেক্টলি, অপরদিকে আবার একেবারে সমর্থনও করছি না। সোনিয়া গান্ধী, তার কাছে আমন্ত্রণপত্র গিয়েছিল শোনা যাচ্ছে, কিন্তু তিনি যাননি।
অপরদিকে মমতা ব্যানার্জির কাছে আমন্ত্রণপত্র পৌঁছেছিল কিনা সেটা নিয়ে কিন্তু কোনো সদুত্তর কোনো মহল থেকেই সেই অর্থে মেলেনি, ফলে অনুষ্ঠান বয়কট করা হচ্ছে এমনটাও বলা যাচ্ছে না। অপরদিকে অরবিন্দ কেজরিওয়াল, তার কাছেও শোনা যাচ্ছে আমন্ত্রণপত্র পৌঁছেছিল, কিন্তু তিনি যেটা বললেন তাতেও টেকনিক্যালি বিরোধ করা হচ্ছে না, অথচ সমর্থনও দেখানো হচ্ছে না। অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি। একই অবস্থা বিহারের নীতিশ কুমার থেকে শুরু করে দক্ষিণের দলগুলোর ক্ষেত্রেও। দক্ষিণের অধিকাংশ জায়গা থেকেই কিন্তু সেই অর্থে কোনো রাজনৈতিক নেতারাই আসেননি, কিন্তু হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান সুপারস্টাররা কিন্তু এসেছেন। রজনীকান্ত থেকে শুরু করে রামচরণ থেকে শুরু করে দক্ষিণের তাবর সিনেমা অ্যাক্টর, সুপারস্টার্স, মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা কিন্তু ছিলেন, কিন্তু দক্ষিণের রাজনীতিবিদদের সেরকমভাবে দেখা যায়নি। অর্থাৎ ইন্ডিয়া জোটের কোথাও না কোথাও গিয়ে সামগ্রিকভাবে একটা চিত্র পরিষ্কার বোঝা যাচ্ছে। রাম মন্দির নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করে বা প্রকাশ্যে কোনো কথা বলে, সরাসরি কথা বলে একেবারে হিন্দুত্ব বিরোধী ভাবমূর্তি তৈরি করতে তারা চান না, অথচ মোদির এই অনুষ্ঠানে যেখানে মোদিময়, মোদি লাইমলাইটে আছে, সেখানে গিয়ে তারা নিজেদের ওজন এবং নিজেদের রাজনৈতিক কেরিয়ারকেও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চান না। অর্থাৎ একেবারে ওই সেই তু ম্যা খেলা শুরু হয়ে গিয়েছে রাজনীতির অভ্যন্তরে। কিন্তু তাতে কি আদতে চিরে ভিজলো কি ভিজলো না? আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল তিনি আবার এক ধাপ এগিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় রামায়ণের সুন্দর কাণ্ড সেটা পাঠের পর্ব বা অনুষ্ঠান তো রেখেছিলেন। আমরা দেখলাম এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কালীঘাটে রীতিমতো পুজো দিয়ে সেখান থেকে কিন্তু তিনি পদযাত্রা শুরু করলেন। সবাই ধার্মিক এটা দেখাচ্ছেন, কিন্তু রাম নিয়ে সবার কোথাও না কোথাও গিয়ে একটু যেন দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে সবারই। যত বিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে, যারা বিশেষ করে ইন্ডিয়া জোটে রয়েছে। অপরদিকে রাহুল গান্ধী শোনা যাচ্ছে তিনি সেই সময় আসামে আছেন, এখন আসামে রয়েছেন। আসামে একটি নাকি শিব মন্দিরে তার পুজো দেওয়ার কথা ছিল। ফলে সবাই ধর্ম পালন করছেন। অর্থাৎ মোদি যেমন নিজের ধার্মিকতা দেখাচ্ছেন, আমরাও ধার্মিক। মোদি যদি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন তো আমরাও কম নই, আমরাও ধার্মিক। এই তত্ত্ব তুলে ধরেও সরাসরি রাম নাম না করা, রাম রাজনীতি করা হচ্ছে, রামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু রাজনীতির বিরোধিতাটা করা হচ্ছে না। যে যার মতো রাজনীতিটা করেই যাচ্ছেন। রাজনীতি রামময়, কিন্তু সেই রামের বিরোধিতা করার সাহস বা দুঃসাহস এই মুহূর্তে যা মনে হচ্ছে ভারতবর্ষে কারোরই নেই। এখন দেখা যাক যে রাম মন্দির এবং এই যে রাম মন্দির তৈরির যে ক্রেডিট বা তার যে ইস্যু, সেই ইস্যু যখন বিজেপি আগামী দিনে লোকসভা নির্বাচনে প্রচার পর্বের অন্যতম হাতিয়ার করতে চলেছে, তখন তার কাউন্টার পার্ট এই যে বিরোধী যারা দল রয়েছেন, এই যে ইন্ডিয়া জোটের যারা দল রয়েছেন বা বিজেপি বিরোধী যে শক্তিগুলি রয়েছে বিভিন্ন জায়গায়, আঞ্চলিক শক্তিগুলি, তারা কিভাবে করেন। সত্যি এটা একটা দেখার মতো ব্যাপার হবে। কারণ এই জায়গাটা এমনই একটা জায়গা যেটা শাঁখের করাতের মতো, যদি একটু এদিক ওদিক হয়ে যায় কাটতে তো হবেই, এবং ভোট ব্যাংকে বা ভোট কাটাতে তার প্রভাব কিন্তু খুব ভালো মতো পড়তে পারে। এটা বিভিন্ন দলের রাজনৈতিক কর্তা ব্যক্তিরা বা তাদের থিঙ্ক ট্যাঙ্করা বিলক্ষণ জানেন, আর তাই এতটা সতর্কতা। এবার দেখা যাক তাদের এই অতি সতর্কতা বা এই যে ধরি মাছ না ছুঁই পানি যেটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, সেই স্ট্র্যাটেজিতে লোকসভা ভোটের বৈতরণীতে রাম নাম সত্য হয় কিনা। এইরকমই খবরের আড়ালে লুকিয়ে থাকা বিভিন্ন খবরের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের আর নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।